দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। আর গুড মর্নিং কলকাতায় জহিতার সঙ্গে রয়েছে আমি অভি। আদিনব্য বিতর্কের সরিয়ে ভারসাম্যের প্রার্থী তালিকা তৃণমূলের। টিকিট পেলেই নবাগত অভিনেত্রী, যুব নেতাদের পাশাপাশি প্রাক্তন ক্রিকেটারও। প্রতিদ্বন্দ্বিতা থেকে গেলেন সুদীপ, সৌগতর মতো প্রবীণরাও। লোকসভা ভোটের আগে নবীন প্রবীণ মিলনের বার্তা তৃণমূলের এই লোকসভার প্রার্থী ঘোষণার তালিকায়। তৃণমূলের আদি নব্যের অশান্তিতে ইতি, প্রার্থী তালিকায় সেই ছাপ স্পষ্ট। 2024-এর লোকসভা ভোটে প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন একাধিক যুবনেতা, নবাগতা অভিনেত্রী এবং প্রাক্তন ক্রিকেটারও। তৃণমূল যুব সাধারণ সম্পাদক সায়নী ঘোষ, আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। এর আগে বারবারই তৃণমূলের নবীন প্রবীণের দ্বন্দ্ব নিয়ে অভিযোগ উঠেছে। সম্প্রতি তাপস রায়ের দলবদল, কুণাল ঘোষের বিদ্রোহী হয়ে ওঠার পেছনেও সেই অভিযোগকে হাতিয়ার করেছিল বিরোধী শিবির। যাবতীয় ক্ষোভের কারণ হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দায়ী করা হলেও উত্তর কলকাতা প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বা দক্ষিণ কলকাতার মালা রায়ের ওপরই ভরসা রেখেছে তৃণমূল। পাশাপাশি দমদমে সৌগত রায়, বালুরঘাটে বিপ্লব মিত্র, শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতারাও টিকিট পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন তাই ঠিক। পার্টিটা উনি বানিয়েছেন, উনি পার্টির পক্ষে যেটা সবচেয়ে ভালো সেইটাই করেন। মমতা ব্যানার্জি যা করবেন তাই ভালো, পার্টির পক্ষে, বাংলার পক্ষে, দেশের পক্ষে। পোড় খাওয়া নেতা নেত্রীদের পাশে জায়গা পেয়েছেন দলের যুব নেতারাও। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা পুনরায় আস্থা রেখেছেন যাদবপুরের মতো প্রেস্টিজিয়াস গুরুত্বপূর্ণ সিট। আমি নিজে যাদবপুরের মেয়ে। আমি আশা করব 2021-এ যেরকম সমগ্র পশ্চিমবঙ্গ বলেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, 2024-এ যাদবপুরবাসী বলবে যে যাদবপুর নিজের মেয়েকেই চায়। আমাকে লোকসভার মতো একটা বৃহত্তর জায়গায় লড়াই করতে দিয়েছে। আমি দলের কাছে চিরকৃতজ্ঞ, নেত্রীর কাছে, অভিষেকদার কাছে চিরকৃতজ্ঞ। লোকসভা ভোটের আগে আদি নব্যের অশান্তির অভিযোগকে নস্যাৎ করতে মরিয়া শাসক শিবির। কলকাতা টিভি। বিধানসভা ভোটে দলকে জয় এনে দিয়েছেন। লোকসভা ভোটে এমনই 11 জন বিধায়কের ওপর আস্থা রাখল দল। তৃণমূলের প্রার্থী তালিকায় 11 জন বিধায়ক। বিধানসভা ভোটের পর আবারও জনতার দরবারে ওই 11 জন জনপ্রতিনিধি। রবিবার তৃণমূলের জনগর্জন সভার মঞ্চ থেকে লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা। তালিকায় চমকের পর চমক। তালিকায় 42টি আসনের মধ্যে 11টিতে লড়বেন বর্তমান বিধায়ক মন্ত্রীরা। বিধানসভা ভোটে 11 জনের পারফরমেন্সের ওপর দিল্লির সংসদের জন্য এদের ওপরেই ফের আস্থা রাখল তৃণমূল হাইকমান্ড। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে। কোচবিহারের প্রার্থী সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া। জলপাইগুড়িতে প্রার্থী করা হয়েছে ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়কে। রায়গঞ্জের প্রার্থী বিজেপি থেকে আসা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাটের প্রার্থী বিজেপি থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী। অধিকারীগড় কাঁথির প্রার্থী পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। বালুরঘাটের প্রার্থী হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। বনগাঁয় প্রার্থী করা হয়েছে বিজেপি থেকে আসা বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস। বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম। মেদিনীপুর থেকে প্রার্থী হচ্ছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। বাঁকুড়ার প্রার্থী তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। এই 11 জন বিধায়কের প্রত্যেকের ওপর আস্থা ও ভরসা রয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের পর লোকসভাতেও কি এরা বাজিমাত করতে পারবেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছেন 11 জন বিধায়কের নাম। তার বিজেপি আপাতত যে তালিকা প্রকাশ করেছে তাতে মোট 4 জন বিধায়কের নাম রয়েছে, তারা প্রার্থী হয়েছেন। অর্থাৎ মোট 15 জন বিধায়ক এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন। এই 15 জন বিধায়কই যদি নির্বাচনে জয়লাভ করে তাহলে রাজ্যে আবার একটা মিনি সাধারণ নির্বাচন নিশ্চিত। একসঙ্গে 15 বিধানসভার আসনে উপনির্বাচন হবে সেক্ষেত্রে। লোকসভার পরেই কি রাজ্যে ফের ভোট? এতজন বিধায়ক এবার প্রার্থী যে সবাই জিতলে বিধানসভায় উপনির্বাচন করতেই হবে। রবিবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। এর মধ্যে রয়েছে ওই দলের 11 জন বিধায়কের নামও। এই 11 জনের মধ্যে রয়েছেন 2 মন্ত্রীও। বিজেপির 4 জন বিধায়কও প্রার্থী। তৃণমূল কংগ্রেসের তালিকায় রয়েছেন কৃষ্ণ কল্যাণী, অরূপ চক্রবর্তী, জুন মালিয়া, পার্থ ভৌমিক, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, বিপ্লব মিত্র, নির্মল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসুনিয়া, উত্তম বারিক, হাজি নুরুল ইসলাম।
এর মধ্যে পার্থ ভৌমিক ও বিপ্লব মিত্র রাজ্যের 2 মন্ত্রী। বিজেপির তালিকায় আপাতত 4 জন বিধায়কের নাম রয়েছে, তারা প্রার্থী হয়েছেন। এরা হলেন মনোজ টিগ্গা, শ্রীরূপা মিত্র চৌধুরী, গৌরীশঙ্কর ঘোষ এবং হিরণ চট্টোপাধ্যায়। এই 15 জনের সবাই 21 বিধানসভা নির্বাচনে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সসম্মানে। আসন্ন লোকসভা ভোটেও দল তাদের আরো একবার পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। লোকসভা নির্বাচনে 15 বিধায়কের উপরই ভরসা রাখলেও তৃণমূল, কংগ্রেস ও বিজেপি আপাতত যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গিয়েছে মোট 4 জন বিধায়কের নাম রয়েছে এবং তারা প্রার্থী হয়েছেন। বিজেপির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে হয়তো আরো 2-1 জন বিধায়কের নাম থাকতেও পারে। সেটা বাদ দিয়েই বলা যায়, যদি তৃণমূলের 11 জন এবং বিজেপির 4 জন বিধায়কই জয়লাভ করে তাহলে রাজ্যে আবার একটা মিনি সাধারণ নির্বাচন নিশ্চিত। এরা সবাই জয়ী হলে নিয়ম অনুসারে সাংসদ বা বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। সংশ্লিষ্ট লোকসভা বা বিধানসভা কেন্দ্রে ফের অনুষ্ঠিত হবে উপনির্বাচন। কলকাতা টিভি। সংসার থেকে বেরিয়ে রাজনীতির পথে হেঁটেছেন দুজনেই। বিপক্ষ দলে থেকে প্রচার করেছেন, একে অপরকে আক্রমণও করেছেন। দাম্পত্য সম্পর্ক তিক্ততায় পৌঁছেছে, শেষমেশ ছাড়াছাড়ি। এবার লোকসভার ভোট ময়দানে সম্মুখ সমরে সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল। প্রতিদ্বন্দ্বীকে বিপুল ভোটে হারাবেন হুঙ্কার ছাড়লেন সৌমিত্র। সুজাতার মুখে একটাই কথা, অপদার্থ। একসময় একে অপরের পাশে থেকে রাজনীতির ময়দানে পরিচিতি পেয়েছিলেন সৌমিত্র সুজাতা। 2024 লোকসভা ভোটে তাঁরাই প্রতিদ্বন্দ্বী। বিবাহ বিচ্ছেদের পর মুখোমুখি সৌমিত্র সুজাতা। লোকসভায় প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই বিষ্ণুপুর কেন্দ্রে। বিষ্ণুপুরের বিদায়ী সাংসদকে ফের একবার বিষ্ণুপুর কেন্দ্রেই প্রার্থী করেছে বিজেপি। আর সৌমিত্রর বিপরীতে এবার তৃণমূলের বাজি সুজাতা মণ্ডল। গত লোকসভা ভোটেও সামিল হয়ে প্রচার করেছেন, ভোট ভিক্ষা করেছেন, কিন্তু রাজনীতির প্যাঁচে পড়ে দুজনের পথ আলাদা হয়ে যায়। চোখের জল ফেলতে ফেলতে দাম্পত্য সম্পর্কে বিদায় জানান সৌমিত্র সুজাতা। বঙ্গ রাজনীতির ভেঙে যাওয়া জুটিকে নিয়ে ফের তুঙ্গে চর্চা। 21 বিধানসভা নির্বাচনে বিজেপি ছেড়ে সৌমিত্র সঙ্গ ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। আরামবাগ থেকে তাঁকে প্রার্থীও করে তৃণমূল, তবে জিততে পারেননি সুজাতা। পঞ্চায়েত ভোটে ফের তৃণমূল ভরসা রাখে সুজাতার ওপর। এবার দলের মান রাখেন তিনি। বর্তমানে বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। 24 ভোট ময়দানে সৌমিত্রকে কতটা টক্কর দিতে পারবেন সুজাতা? এই নামটা বলে বেশি হাইলাইট করার কিছু নেই। আমার লড়াই বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, এবং বিষ্ণুপুরের মানুষকে 18 লক্ষ 19 লক্ষ মানুষকে 10 বছর একটা অপদার্থ জনপ্রতিনিধি লোকসভায় গিয়েছিল, সেই অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে বিষ্ণুপুরের মানুষকে বাঁচানোর লড়াই। আর যে লড়াইয়ের দায়িত্ব আমাকে ন্যস্ত করেছেন আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার একটাই প্রতিজ্ঞা যে আমি আমার এই লড়াইতে বিষ্ণুপুরের মানুষকে পাশে পাবো এবং সেই জয় আমি দলকে উপহার দেব। একাধিকবার একে অপরকে আক্রমণ করেছেন সৌমিত্র এবং সুজাতা। আগামী দিনে প্রচার ক্ষেত্রে সেই আক্রমণের ধার আরও জোরালো হতে চলেছে। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই মুখ খুলেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর লোকসভায় যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দাঁড়াতো তাহলে রাজনীতিগত ভোট হতো এবং একটা কম্পিটিশন হতো, একটা এলাকার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হতো। কিন্তু বিষ্ণুপুর লোকসভা আমাকে মনে হচ্ছে অনেকগুলো রেকর্ড তো ভেঙেছি, আবার মনে হচ্ছে বিষ্ণুপুর লোকসভা পশ্চিমবাংলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে। প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরই ময়দানে নেমে পড়েছে তৃণমূল। জয়পুর ব্লকের কুচিয়াকোলে শুরু হয়ে গিয়েছে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নামে দেওয়াল লিখন। সব মিলিয়ে 24 লড়াইয়ে বঙ্গ রাজনীতির অন্যতম হটস্পট বিষ্ণুপুর। স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালী বিধানসভার অন্তর্গত বসিরহাটের প্রার্থী বদল করল তৃণমূল। বিদায়ী সাংসদ নুসরাত জাহানকে আর টিকিট না দিয়ে সেখানে প্রার্থী করা হলো ওই কেন্দ্রে দলের প্রাক্তন সাংসদ ভূমিপুত্র হাজি নুরুলকে। বিজেপি ওই কেন্দ্রে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামিকে প্রার্থী করানোর জল্পনা চলছে। স্বভাবতই সন্দেশখালী কাণ্ডের সুবাদে ভোটে রাজ্যের অন্যতম নজর কাড়া কেন্দ্র হতে চলেছে বসিরহাট। সন্দেশখালীর ক্ষত মুছতে বসিরহাটে তৃণমূলের বাজি হাজি নুরুল। সরতে হলো নুসরাতকে। বসিরহাটের সন্দেশখালীতে নারী নিগ্রহের অভিযোগকে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 2 সপ্তাহে দফায় দফায় রাজ্যে দলীয় জনসভা থেকে সন্দেশখালীকে নিশানা করে তৃণমূলকে বিঁধেছেন মোদী।
দক্ষিণবঙ্গে তো বটেই, উত্তরবঙ্গের জনসভাতেও সন্দেশখালী প্রসঙ্গ তুলে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ তুলে সরব হন প্রধানমন্ত্রী। তবে বিজেপি তার প্রথম দফার 20 প্রার্থীর নাম ঘোষণা করলেও বসিরহাট সেই তালিকায় ছিল না। সূত্রের দাবি, ক্রিকেটার মোহাম্মদ শামিকে দাঁড় করানোর তৎপরতা চলছে। এই প্রেক্ষাপটে বর্তমান সাংসদ নুসরাত জাহানকে সরিয়ে দলের পোড় খাওয়া সংখ্যালঘু মুখ প্রাক্তন সাংসদ হাজি নুরুলকে প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল। একটি আর্থিক কেলেঙ্কারিতে নুসরাতের নাম জড়ানোয় তৃণমূল তাঁর সঙ্গে দূরত্ব তৈরি করেছিল। নুসরাতের বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে মোকাবিলা করতে হবে, দলকে জড়ানো যাবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনই বার্তা দিয়েছিলেন। তার সঙ্গে সন্দেশখালী কাণ্ড বাড়তি মাত্রা জুড়েছে। ফলে বসিরহাট নিয়ে লড়াই এবার আরও কঠিন হতে পারে। সে কথা বিবেচনা করেই ভূমিপুত্র এবং অভিজ্ঞ হাজি নুরুলেই আস্থা রেখেছে তৃণমূল। স্থানীয় সাংসদ হওয়া সত্ত্বেও নুসরাতকে সন্দেশখালী পর্বে পাশে পায়নি দল। তাঁর দীর্ঘ অনুপস্থিতি অনিবার্যভাবে বিড়ম্বনা বাড়িয়েছিল তৃণমূলের। পাশাপাশি উচ্চগ্রামে মোদীর প্রচারে সন্দেশখালী প্রসঙ্গ। ভোটের ময়দানে সেসব বিতর্কে জল ঢেলে দিতেই হাজির মতো সংখ্যালঘু মুখকে বসিরহাটে ফিরিয়ে আনার সিদ্ধান্ত তৃণমূল নিয়েছে বলেই রাজনৈতিক মহলের ধারণা। কলকাতা টিভি। সব জল্পনার অবসান, মথুরাপুরে তৃণমূলের প্রার্থী বাপি হালদার। গঙ্গাসাগরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে একান্ত সাক্ষাৎ দিলেন কলকাতা টিভিকে। জেতার ব্যাপারে আশাবাদী তিনি। মানুষের জন্য কাজ করতে চান বললেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি। মথুরাপুর লোকসভা কেন্দ্র, আর সেখানে কিন্তু তৃণমূলের প্রার্থী তালিকা বা প্রার্থী নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছিল। ভেবেছিলেন টিকিট পাবেন? ভাবা আর না ভাবার কোনো কারণ নেই। দল একটা সিস্টেমে চলে, একটা পদ্ধতিতে চলে। দলের যার নির্দিষ্ট পদ্ধতি বা সিস্টেম আছে, সেই সিস্টেমে যেটা হয়েছে দল সেটা করেছে। দল যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সাথে পালন করেছি। সুতরাং এটা নিয়ে যে বিরাট আশাবাদী ছিলাম বা এমনটা কিছু নয়। দলনেত্রী এবং আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরা যেটা ভেবেছেন সেই ভাবনাটাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। লোকসভা নির্বাচনের ভোট প্রচার আর প্রচারের ময়দানে কোন কোন বিষয় নিয়ে মানুষের কাছে পৌঁছবেন? দেখুন, আমরা তো আপনি জানেন যে আমাদের প্রিয় নেত্রী, আমাদের সকলের প্রিয় দিদি, তিনি সারা বাংলা জুড়ে যেভাবে উন্নয়নটা করছে, এর তো বিকল্প সারা দেশে কোথাও নেই। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার বিনা অজুহাতে বিভিন্ন প্রকল্পের টাকা আজও পর্যন্ত আটকে রেখে দিয়েছে। সেটা 100 দিনের প্রকল্প হোক, আবাস যোজনা হোক, রাস্তাশ্রী হোক, বিভিন্ন খাতে আপনারা সবাই জানেন। বারে বারে সেটা নিয়ে আন্দোলন হয়েছে। দিল্লি পর্যন্ত আমাদের প্রিয় সেনাপতি তিনি দিল্লি পর্যন্ত আমাদের সকলকে নিয়ে সেখানে আন্দোলন করেছিলেন। সাধারণ মানুষকে সংগঠিত করে একাধিকবার আন্দোলন করেছেন এবং আজকেরও তিনি সাধারণ মানুষের জন্য লড়ে যাচ্ছেন। সে কথা আমরা মানুষের কাছে বলবো যে বাংলার প্রতি যারা বঞ্চনা করে, বাংলার প্রতি যারা লাঞ্ছনা করে, বাংলাকে যারা হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করে, তাদের সাথে নিশ্চিতভাবে বাংলার মানুষ অন্তত থাকতে পারে না। এ কথা মানুষকে আমরা বোঝাবো। সাথে সাথে এলাকার যে উন্নয়ন, এলাকার যে ডেভেলপমেন্ট, সেটাকে আমরা পাখির চোখ করে এগোবো। মানুষকে বলবো আমাদের যে উন্নয়নের কথা এবং আগামী দিন যেটা আমরা করতে চাইছি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যে বলেছেন গঙ্গাসাগরের যে ব্রিজ তিনি তৈরি করবেন বলেছেন। সেই গঙ্গাসাগরের ব্রিজ যাতে করে যত দ্রুত সম্ভব সেই কাজ হয়। আমাদের প্রিয় মন্ত্রী সাহেব আছেন, তিনিও বিষয়টা একেবারে তদারকি করছেন নিজে থেকে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, সাথে সাথে এলাকার আর অন্যান্য যে সমস্ত কাজগুলি রয়েছে সেগুলোকে যথাযথভাবে মানুষের পরিষেবার জন্য সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেস যেভাবে লড়ছে সেইভাবে আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপ্রোচটা করব। জয় নিয়ে নিজে কতটা আশাবাদী? 100% আশাবাদী। আর যদি জিতে যান, প্রথমে কি কাজ করবেন লোকসভা কেন্দ্রে? যেভাবে যেটা মানুষের প্রয়োজন, মানুষের প্রয়োজনের যেটা অগ্রাধিকার আসবে সেইটাই প্রথম করব। এখন সময় একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। অবশেষে রাজ্যের 42টি লোকসভা আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। ফলে বাংলায় ইন্ডিয়া শরিক কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন রফা অধরাই রয়ে গেল। পেশি সংশ্লিষ্ট কেন্দ্রে সেই দলই লড়াই করবে। বিজেপির বিরুদ্ধে বিরোধী ভোট বিভাজন রুখতে এই বোঝাপড়া নিয়েই সর্বভারতীয় স্তরে গঠিত হয়েছিল ইন্ডিয়া। বিজেপি বিরোধী জোটকে কার্যকরী করে তুলতে একের বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করানোর প্রবক্তা ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যে তৃণমূলের সাংগঠনিক পরাক্রমের বিচারে একক শক্তিতেই তারা যে বিজেপিকে রুখতে সক্ষম তা গত 2021 সালে বিধানসভা ভোটের পরেই প্রমাণ হয়ে গিয়েছিল। কিন্তু বাংলায় কংগ্রেস যেভাবে তৃণমূলের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে চলেছে তাতে বাংলায় তৃণমূলের সঙ্গে জোটের সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল। সম্প্রতি তৃণমূল নেত্রী বাংলায় তৃণমূল একলা চলো নীতি নিয়েই ভোটে লড়তে চায় বলে ঘোষণা করেছিলেন। ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ শরিক তৃণমূলের সঙ্গে তাদের আসন রফা চলছে বলেই
এআইসিসির তরফে জানানো হয়েছিল। সূত্রে খবর, অসমে ও মেঘালয়ে দুটি কেন্দ্র কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা চেয়েছিল তৃণমূল, কিন্তু শেষ পর্যন্ত এআইসিসির তরফে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে যেমন লাগাম পরাতে পারেনি, তেমনি উত্তর পূর্বেও তৃণমূলকে আসন ছাড়তে চায়নি ইন্ডিয়া সর্ববৃহৎ শরিক দল। স্বভাবতই এই পরিস্থিতিতে তৃণমূল কার্যত বাধ্য হয়েই 42 আসনের রবিবার ব্রিগেডের সভা থেকে নাম ঘোষণা করে দেয়। আসামেও লড়বে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে। তৃণমূলের এই ঘোষণার পর রাজ্য স্তরে বাংলায় ইন্ডিয়ার অস্তিত্ব লুপ্ত হতে চলেছে। তবে বাংলায় জোট ভাঙার দায় নিতে রাজি নন অধীর। যেহেতু উনি জোটের একটা প্রবক্তা, তাই স্বাভাবিকভাবেই আমরা নিজেরা কেন সেই জোটের প্রবক্তাকে অস্বীকার করব? সে যদি মনে করে সে জোটে থাকতে পারে, না থাকতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমরা কেন তার দায় নেব? এদিকে ইন্ডিয়ার আরেক শরিক বামেদের সঙ্গেও কংগ্রেসের আসন রফা আপাতত 20 বাঁও জলে। তার জেরে বাংলায় ইন্ডিয়ার 3 শরিকই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা অনিবার্য হতে চলেছে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।